এবার ডক্টর ইউনূসের সমস্ত অপকর্ম ফাঁস করে দিয়েছেন আসিফ নজরুল। দুপুর পরেই তারেক রহমান এবং সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। বিবিসি বাংলা আসিফ নজরুলের একটি সাক্ষাৎকার নিয়েছে। এই প্রথম তাদের সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে কোনো উপদেষ্টা এত ডিটেল কথা বললেন গণমাধ্যমে। অবশ্য আসিফ নজরুলের সাহস আছে সেটাও বলতে হবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই, পররাষ্ট্রমন্ত্রী বলছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। 2024 সালের 5 আগস্টের পর থেকেই ব্যারাকের বাইরে মানে সিভিল প্রশাসনে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকার আমলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেশ কয়েকবার বলেছিলেন, সেনাবাহিনী যত দ্রুত ব্যারাকে ফিরে যেতে পারবে ততই মঙ্গল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের শেষ রক্ষা হচ্ছে না। অবশেষে ডক্টর ইউনূসের সমস্ত অপকর্ম, দুর্নীতি, সমস্ত গোপন তথ্য, চাঞ্চল্যকর তথ্যগুলো ফাঁস করে দিয়েছেন আইন উপদেষ্টা মানে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস কি কি চুক্তি করেছে, কি কি অবৈধভাবে কার্যক্রম করেছে, সমস্ত কিছু তুলে ধরেছে। দর্শক, বেশি কথা বলতে চাই না, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। ইতিমধ্যেই বাংলাদেশ সেনাপ্রধান এবং তারেক রহমান কঠিন অ্যাকশন নিয়েছেন। এর সঙ্গে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন জামাত এনসিপিও, কারণ তারা বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। দর্শক, বেশি কথা বলবো না, সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বিবিসি বাংলা আসিফ নজরুলের একটি সাক্ষাৎকার নিয়েছে। এই প্রথম তাদের সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে কোনো উপদেষ্টা এত ডিটেল কথা বললেন গণমাধ্যমে। অবশ্য আসিফ নজরুলের সাহস আছে সেটাও বলতে হবে যে এরকম একটা অবস্থায় যখন তাদের সরকারের ব্যাপক সমালোচনা, এমনকি শেখ হাসিনা সরকারের আর কি সমালোচনা হয়েছিল, 18 মাসে যত সমালোচনা তারা কামিয়েছেন, 18 মাসে যত দুর্নাম প্রফেসর ইউনূস কামিয়েছেন, সেগুলো নিয়ে যখন দেশ টালমাটাল অবস্থা, এরকম অবস্থায় বিবিসির মুখোমুখি হওয়াটাও একটা সাহসের ব্যাপার। সেই সাহসের জন্য তাকে আমরা এক ধরনের ধন্যবাদ দিতেই পারি। কি কথা হলো বিবিসির সঙ্গে আসিফ নজরুলের, চলুন বিচ্ছিন্নভাবে বেশ কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি যেগুলো উঠে আসলো। বিবিসি বাংলার সাক্ষাৎকারে তিনি ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন যে কিচেন ক্যাবিনেটের কথা বলেছিলেন, অর্থাৎ প্রফেসর ইউনূস একটা কিচেন ক্যাবিনেট তৈরি করেছেন যে ক্যাবিনেটে সিদ্ধান্ত হতো এবং সেই সিদ্ধান্তগুলো শুধুমাত্র বড় ক্যাবিনেটে জানানো হতো। বড় ক্যাবিনেটে বড় কোনো বিষয়ে আলোচনা হতো না। ব্রিগেডিয়ার শাখাওয়াতের এই বিস্ফোরক মন্তব্যের ব্যাপারে তিনি না বলেননি। তিনি বলেছেন, মানে বলার চেষ্টা করেছেন যে কাদির কল্লোলকে পাল্টা প্রশ্ন করেছেন যে আপনি বলেন তো যে পৃথিবীর কোন সরকারের কিচেন ক্যাবিনেট থাকে না, এবং অন্তর্বর্তী সরকারেরও ছিল, সেটা স্বীকার করেছেন। এবং তিনিও যে এই কিচেন ক্যাবিনেটের মেম্বার ছিলেন সেটাও এক অর্থে তিনি স্বীকার করে নিয়েছেন। কিন্তু ব্রিগেডিয়ার শাখাওয়াতের আবার সমালোচনা করেছেন, বলেছেন যে তিনি যেভাবে অভিযোগ করেছেন ব্যাপারটা তা নয়। কিচেন ক্যাবিনেটের মানে ছোট ক্যাবিনেটে যে আলোচনাগুলো, অনেক বিষয়ে তাকেও ডাকা হয়েছিল, এরকমভাবে বলার চেষ্টা করেছেন। তার মানে প্রফেসর ইউনূস যে কিচেন ক্যাবিনেটেই সব কিছু সিদ্ধান্ত নিতেন, এটার একটা প্রমাণ আমরা পেলাম আসিফ নজরুলের মুখ থেকে। তার মন্ত্রণালয়ের যে দুর্নীতির প্রসঙ্গ, সেই দুর্নীতির প্রসঙ্গে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে সাব রেজিস্ট্রি অফিসে, এই ব্যাপারটা তিনি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন ঠেকানোর চেষ্টা করেছি, কিন্তু মাত্র এত অল্প সময়ে কি দুর্নীতি মানে বিলুপ্ত করা যায় কিনা সেই পাল্টা প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন। কিন্তু দুর্নীতির ব্যাপার, তার মন্ত্রণালয়ে যে দুর্নীতি হয়েছে সেটা স্বীকার করেছেন, কিন্তু তিনি নিজে কোনো দুর্নীতি করেননি। চ্যালেঞ্জ ছুড়েছেন দুদকের প্রতি কিংবা যে কোনো বাহিনীর প্রতি যে তার দুর্নীতি খুঁজে বের করতে পারলে তারপরে কথা বলবেন। তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন যে তিনি 1 টাকার দুর্নীতিও করেননি। বলেছেন যে অন্য কেউ করেছে কিনা আমি বলতে পারবো না, তবে আমি করেছি। অর্থাৎ এই কথার মাধ্যমে তিনি এটাও বুঝিয়েছেন যে তার সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেটা এক অর্থে সত্য। তিনি সবথেকে ভয়াবহ যে ব্যাপারটা যেটা মনে হয়েছে যে তার সরকারের ব্যর্থতার অন্যতম 2টা ব্যর্থতা, সেটা হচ্ছে যে মব জাস্টিস, যাকে বলা হয়েছে মবের নামে জাস্টিস তৈরি করার যে ব্যাপারটা তৈরি করা হয়েছে প্রফেসর ইউনূস সরকারের আমলে, সেটা তিনি স্বীকার করে নিয়েছেন। বলেছেন তার সরকারের সবথেকে বড় ব্যর্থতার মধ্যে এটা একটা 32 নম্বর ভাঙা একটা বড় ব্যর্থতা। তিনি ইনিয়ে বিনিয়ে বলেছেন যে 32 নম্বর ঠেকানোর চেষ্টা করেছে সরকার, কিন্তু হাজার হাজার লোকের কারণে ওখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কাজ করতে পারেনি। আবার পাল্টা তিনি এটাও বলেছেন যে এর জন্য শেখ হাসিনা দায়ী, শেখ হাসিনার উস্কানি দায়ী। সারা দেশে যে বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা হয়েছে, এই কারণের মানে পেছনেও নাকি শেখ হাসিনা দায়ী। শেখ হাসিনার জন্যই মানুষ রাগে বঙ্গবন্ধুর স্ট্যাচু ভেঙে দিয়েছে। যে রাগ প্রশমনের চেষ্টা করেনি অন্তর্বর্তী সরকার, চেয়ে চেয়ে দেখেছে, বসে বসে মব তন্ত্র কায়েম করার চেষ্টা করেছে। এক অর্থে তিনি পুরোটাই স্বীকার করে নিয়েছেন। অর্থাৎ বড় ব্যর্থতার মধ্যে তিনি মবের শাসনতন্ত্র কায়েম করা এবং 32 নম্বর ভাঙা, এই দুটা স্বীকার করে নিয়েছেন। প্রথম আলো ভাঙার ব্যাপারে, প্রথম আলো ডেইলি স্টার ভাঙা পুড়িয়ে দেওয়ার ব্যাপারে তিনি পাল্টা বলেছেন যে আমি সারা রাত ধরে প্রথম আলো রক্ষার চেষ্টা করেছি, অন্তত 60-70 বার তাদের সঙ্গে কথা হয়েছে, বিভিন্ন বাহিনী বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা হয়েছে। আমরা প্রথম আলোর উপরতলায় যে জেনারেটর তেল সংরক্ষণ ছিল সেটা ঠেকানোর জন্য সব পক্ষের সঙ্গে কথা বলে সেই পর্যন্ত যেন আগুন না যায় সেই ব্যাপারটা নিশ্চিত করার চেষ্টা করেছি, যেটা প্রথম আলো জানে। অর্থাৎ প্রথম আলোর দিকে তিনি, প্রথম আলোর কোর্টে বল ঠেলে দিয়ে তিনি বলেছেন যে এগুলো তিনি করেছেন, এটা প্রথম আলো জানে। কিন্তু মানে প্রথম আলো ডেইলি স্টার যে পুড়িয়ে দেওয়া হলো, তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন গেল না, কেন দেরিতে ফায়ার সার্ভিস গেল, সেই প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি। তিনি বলেছেন যে প্রথম আলোর ওই ডিজেল জেনারেটর, ওই ফ্লোর যেন না পুড়ে, ওই ফ্লোরে আগুন ধরলে পুরো প্রথম আলোর যে মেন অফিস, সেই মেন অফিস পুড়ে ছাই হয়ে যেত, সেটা তিনি ঠেকিয়েছেন সারা রাত ব্যাপী, এরকমভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন তিনি।
তিনি বলেছেন যে 5-10 বছর ক্ষমতায় থাকা, 5 বছর 10 বছর ক্ষমতায় থাকা, 50 বছর ক্ষমতায় থাকার যে বক্তব্যগুলো, এগুলো বিভিন্ন দিক থেকে যে উঠেছে সেটা শুনে নাকি প্রফেসর ইউনূস বিরক্ত হতেন। তিনি কখনোই বেশি দিন ক্ষমতায় থাকতে চাননি, এরকম কথা বলার চেষ্টা করা হয়েছে, মানে তিনি চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে বেশি দিন ক্ষমতায় থাকার কথা যারা বলেছে সেই খবরগুলো শুনে স্যার প্রচণ্ড রাগান্বিত হয়েছেন, প্রচণ্ড ক্ষেপে গিয়েছেন। অথচ আমরা দেখেছি যে প্রফেসর ইউনূস নিজেও, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টা তো বলেছেনই, প্রফেসর ইউনূস নিজেও বিদেশে গিয়ে এমন কথা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে কেউ কেউ তো বলে 10 বছর 50 বছর আপনি ক্ষমতায় থাকুন, এরকমটা আমরা শুনি। অর্থাৎ মানে প্রফেসর ইউনূস যে অনেকদিন ক্ষমতায় থাকতে চেয়েছেন, এটা যে তার নিজের বাসনা, এটা আসিফ নজরুল অস্বীকার করেছেন এবং অস্বীকার করতে গিয়ে এক ধরনের ধরাও খেয়েছেন। তিনি বলেছেন যে তার সরকারের আমলে কোনো গায়েবী মামলা হয়নি, গায়েবী আসামি হয়েছে। তিনি বলেছেন যে ঘটনাটা ঘটেছে, কিন্তু ঘটনার ক্ষেত্রে হয়তো মামলাটা গায়েবী না, কিন্তু গায়েবী আসামি হয়েছে, বহু মিথ্যা আসামি করা হয়েছে, এই ঘটনাটা ঘটেছে। আবার তিনি বলছেন যে একটা মামলাও সরকার করেনি, কোনো গায়েবী মামলা কিংবা কোনো মিথ্যা মামলা একটাও সরকার করেনি। কাউকে, সাংবাদিকদের প্রসঙ্গ এসেছে, কাউকে কোনো ধরনের নির্যাতন করা, অপদস্থ করার জন্য সরকার একটি মামলাও করেনি, এরকম দাবি করেছেন। অথচ এই মহাপণ্ডিত তিনি বোধহয় ভুলে গেছেন যে রিপোর্টার্স ইউনিটিতে প্রোগ্রাম করার জন্য, সংবিধান নিয়ে প্রোগ্রাম করার জন্য, সংবিধানের আলোচনা করার জন্য সেখানে মব করিয়েছেন প্রথমে, তারপরে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা, পুলিশবাদী মামলা করা হয়েছে। সারা রাত তাদেরকে আটকে রেখে পরের দিন সকালে কোর্টের মাধ্যমে এই আসিফ নজরুল তিনি মেটিকুলাস ডিজাইন করে তাদেরকে জেলে পাঠিয়েছেন। এই তথ্য আমরা জানি। আনিস আলমগীরকে মিথ্যা মামলা সাজিয়ে তাকে জিম থেকে তুলে নিয়ে গিয়ে সারা রাত ডিবি হেফাজতে রেখে তাকে মেটিকুলাস ডিজাইনে মামলা সাজিয়ে তাকে কারাগারে পাঠিয়েছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি প্রফেসর ইউনূসের আমলে এবং আসিফ নজরুলের মেটিকুলাস ডিজাইনে। অথচ তিনি অস্বীকার করছেন যে কোনো গায়েবী মামলা নাকি সরকার করেনি। তাহলে মঞ্জুরুল আলম পান্না, হাফিজুর রহমান কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তারা কিংবা লতিফ সিদ্দিকী, মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, তারা কারাগারে গেল কার মামলায়? শাহবাগ থানায় পুলিশবাদী হয়ে মামলা যখন করা হয় তখন এই পুলিশটা কার? পুলিশটা তো সরকারের, সরকার বলে দিয়েছে বলেই তো পুলিশ তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা সাজিয়ে তাদেরকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করেছে। অথচ তিনি অস্বীকার করছেন। তিনি বলছেন যে সংবাদপত্রে যে মব হয়েছে, এই প্রশ্নের উত্তরে, গণমাধ্যমে সংবাদপত্রে যে মব হয়েছে এই প্রশ্নের উত্তরে বলেছেন মব কি আমরা করেছি, সরকার কি কোনো মব করেছে? এই হাস্যকর প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন। অথচ হাস্যকর হলেও ব্যাপারটা সত্য। আমরা জানি যে সংবাদপত্রে, বিভিন্ন গণমাধ্যমে কিংবা বিভিন্ন জায়গায় যে মব হয়েছে, সেই মব যারা করেছে প্রফেসর ইউনূস এবং আসিফ নজরুলের স্নেহধন্য ছাত্ররাই এই কাজ করেছে এবং তাদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেননি। এমনকি এই মেটিকুলাস আরেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রশ্ন করার জন্য 3 জন সাংবাদিকের চাকরি গিয়েছে, এই ঘটনাও আমরা দেখেছি। অথচ তিনি বলছেন যে সংবাদপত্রে মব তো সরকার করেনি, মব যারা করেছে সেটা তাদের ব্যাপার। এইভাবে তিনি এড়িয়ে যেয়ে নিজেকে হাস্যকর বস্তুতে পরিণত করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে ক্রিকেট খেলা বিষয়ে, বিশ্বকাপ বাংলাদেশ খেলতে পারলো না, বিশ্বকাপকে খেলতে দেয়া হলো না, সেই ব্যাপারে তিনি বলছেন যে সেই সময় কোনো খেলোয়াড়, কোনো কর্মকর্তা কেউ নাকি প্রতিবাদ করেনি বলেই সরকার এটা সিদ্ধান্ত নিতে পেরেছে। তখন যদি তারা জোরালো প্রতিবাদ করতো, তারা যদি বলতো যে আমরা খেলতে চাই, তাহলে নাকি সরকার এই সিদ্ধান্ত নিতে পারতো না। কত বড় কি বলবো, শব্দগুলো ব্যবহার করাও মুশকিল। এই কথা তিনি অকপটে বলছেন যে তখন কেউ প্রতিবাদ করেনি। তিনি আবার এটাও বলছেন যে সরকার কেন সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনের আগে ভারতে খেলতে গেলে নাকি মহা বিপদ হতো, নির্বাচনের আগে ভারতে খেলতে গেলে সেখানে যদি একটা বাজে অবস্থা তৈরি হয় তাহলে নির্বাচনের কি হতো, সেই হটকারী কথা তিনি উচ্চারণ করার চেষ্টা করেছেন। অর্থাৎ বাংলাদেশের খেলোয়াড়রা ভারতে খেলতে যায়নি নির্বাচনে যেন কোনো বাধা তৈরি না হয়, কোনো সংকট তৈরি না হয়, সেই কারণে এমনটা ঘটিবুঝ দেওয়ার একটা চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে ওই না খেলার যে সিদ্ধান্ত, সেই না খেলার সিদ্ধান্ত নেওয়ার পোস্টে তাকে নাকি 3 লাখ লোক লাইক করেছে, 3 লাখ লোকের সাপোর্ট পেয়েছে। তিনি আগে জানতেন না যে এত মানুষ তাকে সাপোর্ট করে, এত মানুষ তাকে পছন্দ করে। এইভাবে তিনি ক্রেডিট নেওয়ারও চেষ্টা করেছেন যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা বাংলাদেশের জনগণ সাধুবাদ জানিয়েছে, সাদরে গ্রহণ করেছে। অথচ আমরা জানি যে একটা নির্দিষ্ট গোষ্ঠী এবং সাম্প্রদায়িক গোষ্ঠীর নেতৃত্বে একটা গোষ্ঠী, যে গোষ্ঠীটা এই প্রফেসর ইউনূস এবং আসিফ নজরুলের স্নেহধন্য গোষ্ঠী, সেই গোষ্ঠীটার মেটিকুলাস সব কাজ কারবারেই এই ঘটনাটা হয়েছে এবং সেই গোষ্ঠীকে কি বলবো যে খুশি করার জন্যই তিনি এই কাজটা করেছেন, যেটা তিনি গোটা বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। তিনি বলেছেন তার গ্রহণযোগ্যতা কমেছে, তিনি স্বীকার করে নিয়েছেন তার গ্রহণযোগ্যতা কমেছে। সরকারের সমালোচনা, যে কথা বলছিলাম যে সমালোচনা এখন থেকে তিনি কম করবেন, তিনি বলছেন যে সমালোচনা আমি যখন আওয়ামী লীগের সময়ে যখন সাধারণ মানুষ ছিলাম তখন প্রতিদিন সমালোচনা করতাম, সমালোচনা এত করতাম যে সরকারে আসার পরে বুঝলাম যে আমাদের যারা সমালোচনা করে তারাও এই যে এত সমালোচনা করে, তখন আমি বুঝলাম যে সমালোচনা করাটা খুব সহজ। এই কারণে আগামীতে আমি কোনো সরকারের সমালোচনা খুবই কম করব, কারণ আমি বুঝে গেছি যে সমালোচনা করাটা খুব সহজ, কাজ করাটা অনেক কঠিন। অর্থাৎ তিনি সরকারের দায়িত্ব নিয়ে ওই যে বলেছিলেন না যে হায় আল্লাহ, কোনোদিন যদি সরকারের দায়িত্ব পাই তাহলে জীবন বাজি রেখে কাজ করব, জনগণের মন জয় করার চেষ্টা করব, জনগণের মন জয় করা মানে আল্লাহর মন জয় করা, এই বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যকে উদ্ধৃত করেছেন কাদির কল্লোল। তখন তিনি বলেছেন যে আমি আর সমালোচনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই, পররাষ্ট্রমন্ত্রী বলছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। দুইটা হয়তো এক খবর না, কিন্তু এই মুহূর্তে এক করে ভাবার যথেষ্ট কারণ আছে। কারণ বাংলাদেশ কিন্তু একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে জ্বালানি সংকট।
আমেরিকার অনুমতি ছাড়া রাশিয়ার থেকে নাকি তেল আনা যাচ্ছে না। এই জন্য ওয়াশিংটনে ছুটে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমান, যাতে অনুরোধ করা যে এই তেল আমদানির যে নিষেধাজ্ঞা সেটা যাতে তুলে নেওয়া হয় অন্তত বাংলাদেশের উপর থেকে। কারণ কি বলা হচ্ছে যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করছে ইউনূস সরকার 3 দিন আগে, তার ক্ষমতা যাওয়ার বা মেয়াদ শেষ হওয়ার 3 দিন আগে। সেই চুক্তি একটা ভয়ঙ্কর চুক্তি এবং বলা হচ্ছে যে সেই চুক্তির আওতায় আমেরিকা যেখানে যেখানে নিষেধাজ্ঞা দেবে সেখান থেকে পণ্য আনা যাবে না। তো ইরানের উপর তেল নিষেধাজ্ঞা আছে, সুতরাং আনতে পারছে না। রাশিয়ার উপরেও নিষেধাজ্ঞা আছে, আনতে পারছে না। এখন বিকল্প উৎস কি? মধ্যপ্রাচ্যে বাংলাদেশ তেলের প্রধান উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট। তো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যখন আনতে পারছে না, তখন বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে যা নেবে সেটা আনতে পারছে না, কারণ রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আছে আমেরিকার। তো এই প্রেক্ষাপটে তাকে প্রশ্ন করা হয়েছিল যে মানে বিষয়টা কি? তখন পররাষ্ট্রমন্ত্রী বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলছেন। পররাষ্ট্রমন্ত্রী বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি আছে তা আমরা প্রকাশ করে দিয়েছি। তিনি বলছেন জ্বালানি আমদানির ক্ষেত্রে সরকারের উপর কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। সাম্প্রতিক বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের চলমান সহায়তা অব্যাহত রাখার বিষয়টিতেও বিশেষ গুরুত্ব পেয়েছে। আমি বুঝলাম না একটা, তাহলে উনি গেলেন কেন? সাধারণ আলোচনার জন্য ওয়াশিংটনে তো যাওয়ার দরকার নেই, বিশেষ আলোচনার জন্য দরকার ছিল। তো তার মধ্যে কি তেলের বিষয়টা ছিল না? বা ইউনূস সরকারের আমলে যে চুক্তি হয়েছে সেই চুক্তির কি আসলে সবকিছু মানে প্রকাশ করা হয়েছে, নাকি কিছু কিছু জিনিস প্রকাশ করা হয়নি? এটা নিয়ে কিন্তু এখনো সন্দেহ সংশয় আছে, নানা মহলে নানা রকম আলোচনা আছে। সব বাদ দিলাম, সেই চুক্তি নাই প্রকাশ করুক। রাশিয়ার কাছ থেকে কেন তেল নেওয়া যাবে না? যেখানে ভারত পারছে সেখানে আমরা কেন পারছি না? এটার উত্তর কি হবে? এই উত্তরও তো জানতে হবে। তাহলে যে অবস্থা এখন তেলের পাম্পগুলোর একটা হাহাকার বলা যায়, রাত ভোর মানে গাড়িগুলি লাইন দাঁড়ায় আছে, সেই চিত্রগুলো তো এখন সব মিডিয়াতে আসছে। কেন উত্তরাঞ্চলের মানে অধিকাংশ তেলের পাম্প বন্ধ? কারণটা কি? এই সংকটটা কি গুরুত্বপূর্ণ না? এই সংকটের বিপরীতে আমরা রাশিয়া থেকেও তেল আনতে পারবো, এরকম একটা খবর দিলেও তো একটা মানুষের মধ্যে আশা জাগতো যে না, সংকট হবে না। এই বিষয়টা খোলাসা করা দরকার, সরকারকেই খোলাসা করতে হবে। 2024 সালের 5ই আগস্টের পর থেকেই ব্যারাকের বাইরে মানে সিভিল প্রশাসনে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকার আমলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেশ কয়েকবার বলেছিলেন সেনাবাহিনী যত দ্রুত ব্যারাকে ফিরে যেতে পারবে ততই মঙ্গল, কারণ সেনাবাহিনীর কাজ সিভিল প্রশাসনের নয়, তাদের মূল কাজ দেশের নিরাপত্তা রক্ষা করা। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন পর গত 15ই ফেব্রুয়ারি সেনাপ্রধান সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে বলেছিলেন নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। কিন্তু এরই মধ্যে নির্বাচিত বিএনপি সরকার শপথ নেওয়ার 1.5 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে, তবে সেনাবাহিনী এখনো ফেরেনি ব্যারাকে। প্রশ্ন উঠছে কেন সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরছে না? প্রশ্ন উঠছে জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ধরে সেনা সদস্যরা ব্যারাকের বাইরে থাকা যে ক্ষতি হওয়ার আশঙ্কা করেছিলেন, যেসব উদ্বেগের কথা বলেছিলেন, সে আশঙ্কা আর উদ্বেগগুলো কি নির্বাচিত সরকারের আমলে আর নেই? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সিভিল প্রশাসনে বা মাঠ পর্যায়ে সেনাবাহিনীর তৎপরতা কমলেও সরকারের কাছ থেকে ব্যারাকে ফিরে যাওয়ার ব্যাপারে এখনো গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে সরকার সেনাবাহিনীকে যে পুরোপুরি ব্যারাকে ফিরে যেতে বলতে পারছে না তার পেছনে আছে সুনির্দিষ্ট 2টি কারণ। সূত্রগুলো বলছে মাঠ পর্যায় থেকে গত কয়েকদিনে সরকার পাওয়া কিছু তথ্যের কারণে এই 2 কারণ সরকারকে বেশ ভাবিয়ে তুলেছে। প্রশ্ন হলো সেনাবাহিনী আসলে কতদিন ব্যারাকের বাইরে থাকবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও সেনাবাহিনী। তখন রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনা করেন সেনাপ্রধান। এরপর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 2024 সালের 17ই সেপ্টেম্বর প্রথম সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। এর কয়েকদিন পর 30শে সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেওয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও। এরপর থেকে এই মেয়াদ 2 মাস করে বাড়িয়েছিল অন্তর্বর্তী সরকার। সবশেষ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা 2025 সালের 12ই নভেম্বর থেকে 2026 সালের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এর মধ্যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন নিয়ে মোহাম্মদ ইউনূস যখন টাল বাহানা করছিলেন তখন সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছিল। বলা হয়েছিল সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়, ব্যারাকের বাইরে থাকলে সেনাবাহিনীর অপূরণীয় ক্ষতি। গত বছরের 5ই নভেম্বর সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেছিলেন সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চায় সেনাবাহিনী, যাতে তারা তাদের প্রাতিষ্ঠানিক কাজ চালিয়ে যেতে পারে এবং স্বাভাবিকভাবে ব্যারাকে ফিরে যেতে পারে।
সেদিন তিনি সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন, রাজনৈতিক বিশেষজ্ঞরা যেসব আলোচনা করলো, প্রিয় দর্শক শ্রোতা, সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে, কি হতে চলেছে আমাদের দেশে? দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা যেসব আলোচনা করলো, সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই। সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।